দেখুন আমার ঘরে কে বসে আছে। ও শুধু আমাকেই চায়। রাত্রিবেলা দেখবো আমার পাশে শুয়ে থাকবে কিন্তু ধরতে দেবে না। এখন অনেক উৎপাত করবে আমার চারিদিকে while I make the video. So anyway, this is Kiki. Kiki, the hello বলে দাও, give your best look, give your best smile. Kiki? Okay. So good evening everybody. I'm back. তো আজকে আমি ঠিক করলাম যে আমি আমার মাকে নিয়ে কথা বলবো। হুম আমাদের সবারই তো মা আছে, মাই তো আমাদের এই দাঁড় করিয়ে যায়। তো আমি হয়তো ছবি আগে দেখিয়েছি। আহ ইনি আমার মা। হুম ইনি আমার মা। তো আমার মা ছিলেন খুব অ্যাম্বিশিয়াস। উনি সিঙ্গেল হ্যান্ডেডলি দুই মেয়েকে মানুষ করেছেন। খুব স্ট্রিক্ট ছিলেন, বাট হার্ড ফ্রম দি আউটসাইড, সফট ফ্রম দি ইনসাইড। খুব শাসনে মানুষ করেছে আমাদেরকে, কিন্তু প্রচুর দিয়েছে মানে there is nothing আমি যেটা এখন বলতে পারি যে আমার ইচ্ছা করে যে আমি এটা পেলে ভালো হতো, ওটা পেলে ভালো হতো। উনি দিয়েছেন। আমি বলছি না সোনা গয়না টাকা পয়সার দিক থেকে না, কিন্তু উনি যেভাবে আমাদের মানুষ করেছেন, উনি যেভাবে আমাদের দেখিয়েছেন জীবনটাকে, যেভাবে স্টেপ বাই স্টেপ আমাদেরকে শিখিয়েছেন কি করে এগিয়ে যেতে হয়। And she was working herself. So she was a working mother. হুম আমার দিদি একটু বড় আমার থেকে, বাট so I got the shelter of my mother and my sister. আমার মাকে অনেক সময় বাইরে চলে যেতে হতো, তখন আমার দিদি এসে আমার দেখাশোনা করতো। তো আমি তখন বেশ ছোট ছিলাম, কিন্তু মা ছোটবেলায় গাড়ি রেখে দিত, আয়া রেখে দিত। রোজ অফিস যাবার আগে, যেহেতু মা অফিসে থাকতো, আমি যখন বাড়ি ফিরতাম স্কুল থেকে, মায়ের সেই ইয়েটা নেই বাড়িতে তখন, কিন্তু কিভাবে করতেন উনি, আমি যে জামাটা পরবো সেটা সেটা রেখে দিয়ে যেতেন। কিন্তু কিংবা এসেই আমি ঘরে ঢুকেই আমার একটা রুল ছিল যে মাকে অফিসে ফোন করে জানানো যে আমি বাড়ি পৌঁছে গেছি। তারপর মা আমার সেদিন আমার টিউশন আছে কিনা, কিংবা আমি পার্কে যাব কিনা, এইভাবে করতে করতে বড় হয়েছি। হ্যাঁ, and she kept a very close watch on my friends, কাদের সঙ্গে আমি মিশছি। যদি পছন্দ না হতো না, আমাকে বলেই দিত সোজা যে আমার একে একটু অন্যরকম লাগে, তুমি একটু বেশি মিশো না। তো এই করতে করতে আতুপুতু হতে হতে বড় হয়েছে, লিটারালি আতুপুতু হতে হতে বড় হয়েছে। হ্যাঁ, কিছু রুলস ছিল বাড়িতে। খাবারের সময় টেবিল থেকে যদি কোনো ফোন আসে উঠে দিতে পারবো না, তখন টেবিলে বসেছি। একটা সময়ের পরে কোনো ফোন, বন্ধুদের কোনো ফোন আসা নিয়ম ছিল না। পড়ার সময় পড়া, ঘুমাবার সময় ঘুমানো। এবং উনি খুব অনেক জায়গা আমাদের নিয়ে গেছেন, which have given us good exposure, good exposure to good values and good upbringing, which has contributed, not to mention the schools that she put us through. আর তখনকার দিনে না আমাদের, এখন আমি দেখি বাচ্চাগুলো এত, আমার বলা উচিত না এগুলো সত্যি ভেরি নেগেটিভ, বাট আমরা যত বড় স্কুলেই পড়ে থাকি না কেন, কিন্তু স্কুলে আমাদের কোনো কিছু নিয়ে এসে শো অফ করার, মোবাইল টোবাইল তো ছিলই না, কিন্তু আমরা ওই স্কার্ট, ব্লাউজ, জুতো, এক রকমের জুতো, মোজা, নো নেল পলিশ, নো নাথিং, নো জুয়েলারি, সে তুমি যারই মেয়ে হও না কেন। কনভেন্ট স্কুল, আইরিশ নানস, ভীষণ স্ট্রিক্ট ছিল টিচার গুলো। কার হাত থেকে পার পাবো, যেমন মা বাবা তেমনি টিচার, ওদের ভ্যালিউজ সব এক।
তো স্কুলে গেলেও যা অবস্থা, বাড়ি এলেও তাই অবস্থা। হুম, তো একটা ওরকম পরিবেশে যারা আমরা মানুষ হয়েছি না, তখন আমরা খুব কান্নাকাটি মানে ইরিটেটেড হতাম। কিন্তু আমি বলছি it has stood us good in life. It stood us very good in life. এবং মা আমাদেরকে প্রত্যেকটা স্টেপে মানে একটু একটু করে ছাড়তে শুরু করলেন। উনি আগেটা একদম মানে ইয়ে করে রাখতেন। কিন্তু যেভাবে মা আমাকে ইন্ট্রোডিউস করালেন ওয়ার্ল্ডে, সেটা নিয়েই আজকে আমি বলবো। তো ছোটবেলায় স্কুলে যেতাম। আমাদের মার একটা অফিস গাড়ি ছিল। সেটাতে আমরা 10 জন টিফিন ক্যারিয়ারের মতন যেতাম। আমাদের একটা ড্রাইভার ছিল আব্বাস। সে বেচারি গাড়ির বাইরে প্রায়। সে চালিয়ে আমাদের নিয়ে যেত। বালিগঞ্জ থেকে শুরু করতাম। বালিগঞ্জে ৩ জনকে তুললাম, সানি পার্কে তুললাম, গুরুসাদের রোডে তুললাম, এখানে তুললাম, ওখানে তুললাম। আবার যদি রাস্তায় দেখি কোনো স্কুলের মেয়ে দৌড়াচ্ছে ট্যাক্সির জন্যে, তাকেও তুললাম। মানে মার গাড়ি স্প্রিং, মানে সিটের স্প্রিং বসে যেত। এভরি ৬ মাস ওটা চেঞ্জ হতো। বাট খুব মজা করেছি আমরা। তার মধ্যে আমাদের একজন টিচার উঠতেন। তো একটু আমাদেরকে সামলে থাকতে হতো। ওই একজন আরেকজনকে এরকম করে চুপ কিংবা তো কি করে আমরা স্কুলে যেতাম রোজ। কত ছিল ফুলের টিচারের জন্যে ফুল কিনে নিয়ে যেতে। 25 পয়সার ফুল ছিল। 25 পয়সা, 10 পয়সার ফুল। সেটা দিতেই আমরা কি আনন্দ আমাদের। হ্যাঁ? আমি নিজে দেখেছি ছোটবেলায় মানে কাজের লোকের মাইনে 25 টাকা, 30 টাকা, 50 টাকা তো খুবই বেশি। কিন্তু হ্যাঁ, থাকা পড়া, খাওয়া সবকিছু মা দেখতো। তো মা খুব সুন্দরভাবে বাড়িটাকে সেট করেছিলেন, খুব নিয়মে রেখেছিলেন। এভরিথিং ওয়াজ, মা না থাকলে তার মানে না যে মানে যেটাকে বলা হয় কানুন নেই। মা থাকুক না থাকুক কাজের লোকেরাও তেমনি ছিল। মানে কার হাত থেকে ছাড় পাবো? কিছু বললেই বলবে মাকে কিন্তু জানিয়ে দাও। হুম। দুপুরবেলা ছিল খেয়ে দিয়ে এসে ঘুমানো, যেটা হতো না। ঘুম পায় না, খেলতে চাই তখন। সে দরজা বন্ধ করে শুইয়ে দিত যে ঘুমা। 3:30 উঠে টিউশনে যাবে, তারপর পার্কে যাবে, মানে সেট রুটিন ছিল। তারপর একটু পার্ক থেকে ফেরত এলে মা আসবে। মা এলে মা আবার সব বই খাতা খুলে দেখতেন কি হয়েছে স্কুলে, একটু পড়াতে বসাতেন। 8:30টার মধ্যে ডিনার খাইয়ে দিতেন, শুয়ে পড়তাম। ভেরি প্রোটেক্টেড চাইল্ডহুড। হুম। কিন্তু মা বোধহয় বুঝতে পারলো যে এত প্রোটেক্টেড তো রাখা যাবে না সারা জীবন। ছাড়তে তো হবে এগুলোকে। আর আমি মেয়ে, ছেলেদেরকে তবুও ছেড়ে দেয়। রাখে কিন্তু অত ইয়ে না। কিন্তু মার তো 2 মেয়ে। মার বয়স হলে তো আমরাই দেখাশোনা করবো। লোকে যে এত মরে যায় ছেলের জন্য, ছেলের জন্যে। একটা ছেলে হলে ভালো হয়। কিন্তু মেয়েরা যে কত করতে পারে, মেয়েরাই করে। মেয়েরাই করে শেষে। তো একদিন হঠাৎ, তখন আমি ক্লাস 10 পাশ করে গেছি। গাড়ি করে বেশ আরামসে স্কুলে যেতাম। বেশ আরামে স্কুলে যেতাম। পা দুলিয়ে দুলিয়ে রোজ যেতাম, আসতাম। ফুচকা খেয়ে, ঝালমুড়ি খেয়ে, আইসক্রিম খেয়ে। সেই একটা আইসক্রিম থেকে সবাই খাচ্ছে। আমার কিছু ইয়ে ছিল না। তো হঠাৎ একদিন মা আমাকে বলল, "আচ্ছা শোনো, আমি রাস্তার মোড়ে দেখেছি তোমার ইউনিফর্ম পরা 4টে মেয়ে দাঁড়িয়ে থাকে, ওরা বাসে যায়। তুমি যাও গিয়ে খোঁজ করো ওরা কোন বাসে ওঠে। ওই বাসে করে তুমি যাবে স্কুলে।" আমি তো একেবারে মানে কি, হঠাৎ আমাকে বাসে তুলে দিল। ওভারনাইট, ওভারনাইট। এই না যে আমার সঙ্গে গেল, বললো ওরা যাচ্ছে, ওদের সঙ্গে চলে যাও তুমি।
আমি গিয়ে দেখলাম কারা যাচ্ছে, গিয়ে দেখলাম যে আমার এই মানে আমাদের ব্যাচের দুজন আমি করে চিনি না, কারণ আমাদের 4টে ব্যাচ ছিল। ওরা বলে এই বাসে আমরা যাই আসি। তো আমি তখন সেই বাসে উঠতে শুরু করলাম। সেই প্রথম মানে আমরা আমি কবেকার কথা বলছি? 83 এর কথা বলছি। 80 না সরি 85 এর কথা বলছি। হুম? সো ঠিক আছে। বাসে উঠে গেলাম আমরা। আর সেটাতেও কিন্তু একটা মজা আছে। মানে এগুলো যদি মা না করতেন আমরা কোনদিন শিখতাম না। To be used to only luxury and to be used to um, গাড়ি and বাড়ি and কাজের লোক and নিজে গিয়ে করবে। এতদিন দিয়েছে এবার নিজে গিয়ে করবে। একদম সোজা এক রাতে উঠিয়ে দিলেন বাসে। তুমি গিয়ে খোঁজ করো ওদের সঙ্গে চলে যাও। তোমার স্কুলেই যাচ্ছে। তো সেই শুরু হলো আমার 47A বাসে ওঠা। তখন আমি এলিগেন্ট রোডে চলে এসেছি। তো সে আমরা জীবনদ্বীপে যেতাম। জীবনদ্বীপ থেকে বাস ধরতাম। অনেক সময় কলেজ থেকে কেটে বেরোতে চেষ্টা করতাম। আবার দেখতাম প্রিন্সিপাল আছে কিনা। কারণ উনি যদি আমাদের ধরেন, আমাদের 2:30টার আগে বেরোবার কথা ছিল না। আমাদের ক্লাস থাক না থাক, ব্রেকের পরে যেটা 12টার সময় গেট খুলতো 1 ঘন্টার জন্যে, তখন ঘুরে টুরে আমাদের কথা ছিল আবার ফেরত আসার। আমার দিদির সময় কিন্তু ওরা আরো কঠিন ছিল। গেট পাস ছিল। ওদের গেট পাস দেখালে বেরোতে দিত। কিন্তু বাই দ্য টাইম আই জয়েন কলেজ ওসব ছিল না। গেট খুলে দিত। যাও গিয়ে ঘুরে টুরে এসো 1 ঘন্টা। তোমার যদি ক্লাস না থাকে তুমি আম লাইব্রেরিতে বসে আম ইয়ে করবে, ওই নোটস বানাবে, এই করবে। সো আমরা তো সেই সময় পালাতে চেষ্টা করতাম। অনেক সময় ক্লাস থাকলেও পালাতে চেষ্টা করতাম। 12:30টায় বেরিয়ে যেতে পারছি, কোনো একটা বেরিয়ে যেতে পারছি, হ্যাঁ? কিংবা অ্যাটেন্ডেন্স দিয়ে পালাচ্ছি, এসব করেছি। হুম? আমি তো ফেমাস ছিলাম। আমি ক্লাসে গিয়ে বসতাম, ব্যাগটা বাইরে রাখতাম। আমরা মোস্টলি চুড়িদার কামিজ পরতাম। ব্যাগটা বাইরে রাখতাম, জুতোটা বাইরে রাখতাম আর চুন্নিটা বাইরে রাখতাম। যেই ইয়েস প্রেজেন্ট বলতাম, তারপর আস্তে, 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 আস্তে আর এই টিচার গুলো না একবার মাথা নিচু করলে আর মাথা তুলতো না। যে দেখি কে আছে কিনা। সে দেখেই যাচ্ছে। সে নাম তো যতক্ষণে উনি রেজিস্টার শেষ করছেন আমি তো গেটে। হুম? কিন্তু দারোয়ানগুলোও ছিল তেমনি। ওদের ইয়ে করে এড়িয়ে যাওয়া মুশকিল ছিল। তো সত্যি ইট ওয়াজ আ চ্যালেঞ্জ বাট ইট ওয়াজ ভেরি এক্সাইটিং। ইট ওয়াজ ভেরি এক্সাইটিং। আর বিটুইন স্কুল অ্যান্ড যখন আমরা 11-12 এ এলাম, উম তো আমাদের স্কুলটা পুরো আইসিএসসি ছিল। সেখান থেকে আমরা হয়ে গেলাম উচ্চ মাধ্যমিক। স্কুলে পড়েছি জল পড়ে পাতা নড়ে। হাই সেকেন্ডারিতে এসে আমরা চণ্ডীদাস, কৃত্তিবাস মানে আমাদের একদম অবস্থা খারাপ। কারণ বাংলায় ফেল করলে তো পুরো পরীক্ষাটাই ফেল। আর আমাদের তো বাংলাটা অত ইয়ে করে শেখায়নি স্কুলে। সে যে কি পড়াশোনা করেছি না তখন, মানে মারও বোধহয় মায়া লাগতো। ওই তখন ১ম জেনারেটর এলো, শুরু হলো। আমাদের তখন পরীক্ষা আসছে। আমি হিস্ট্রিতে ছিলাম। মা একটা জেনারেটর কিনে দিল। যে বাতি অফ হয়ে গেলে, লোডশেডিং হয়ে গেলে অন্তত আমার জন্য একটা জেনারেটর চলবে। একটা বাতি জ্বলবে। জেনারেটর একটা বাতি কি মার ঘরে একটা বাতি। হুম? তো বাসে আসা যাওয়া করা, হুম? আম ওখানে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে গল্প করা। অ্যান্ড আই থ্যাংক মাই মাদার বিকজ মা যদি আমাকে না ওঠাতো এই বাসে, আমি ওই গাড়িতে বসে চলে যেতাম বাড়ি। কারোর সঙ্গে কথাই হতো না, কিছু হতো না। বাসে উঠে ঠেলাঠেলি করা, মেয়েরা কত মজা করেছি আমরা। তারপর শুরু হলো
যে আমার যখন অনার্স এর পরীক্ষা শেষ হয়ে গেল, আমি বাড়িতে বসে আছি, রেজাল্ট বেরোবে, 3 মাস লাগবে রেজাল্ট বেরোতে। আবার মা দিল এক ধাক্কা, বললো আমি সহ্য করতে পারছি না, এই তুমি বাড়িতে বসে আছো, যাও গিয়ে চাকরি খোঁজো। আমার তো রেজাল্ট বেরোয়নি। বললো আমার তোমার টাকা দরকার নেই, কিছু একটা গিয়ে করো, টাকা আনতে হবে না তোমাকে, কিন্তু এই বাড়িতে বসে আছো সারাদিন। হ্যাঁ, তখন আমি একটা, আমার চিরকাল ইচ্ছা ছিল যে আমি ট্রাভেল লাইনে জয়েন করি, কিন্তু মা তো বলে চলে গেল, খোঁপা বানতে বানতে আমায় বললো, শাড়িটা পরে চলে গেল, এবার তোমায় কিছু করতে হবে, মাইনে আনতে হবে না, তুমি কাজে একটা লেগে যাও কোথাও। তো মাই কোথাও একটু বোধহয় বলে রেখেছিল কিছু, বলে আমাকে বললো তার সঙ্গে গিয়ে দেখা করো, তারা মেয়ে নিল। আমি বললাম এটা তো আমার লাইনই না, অ্যাডভার্টাইজিং, খুব ভালো অ্যাডভার্টাইজিং কোম্পানি, কিন্তু আমি ক্রিয়েটিভ, সেটা আমি পরে বুঝলাম, সেটা আমি অনেক পরে বুঝলাম যে আমার মধ্যে একটা প্রচন্ড ক্রিয়েটিভিটি আছে। সেখান থেকে আমি যদি ওই লাইনটা ধরে থাকতাম, সেখান থেকে আমার অনেকের সঙ্গে দেখা হতে পারতো, আমি হয়তো অনেক কিছু করতে পারতাম। একবার আমাকে আকাশবাণী ভবনে আমরা একটা প্লে করেছিলাম, থ্রি ক্যারেক্টার্স ইন সার্চ অফ শেক্সপিয়ার। তো তখন আমার যে গলাটা ছিল, যখন হয়ে গেল রেকর্ডিংটা, আমার রোল ছিল ডেসডিমোনা। তো যিনি মেন রেকর্ডিং করছিলেন উনি এসে আমায় বললেন, ডেসডিমোনা তুমি যদি একটা ট্রাই করতে চাও, তুমি এসে একটা অডিশন দিতে পারো, কিন্তু বয়স তো কম। এসে উড়িয়ে দিলাম কথাটা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে আসবো, কোনোদিন ফেরত যাইনি। would have been the voice of Calcutta at one time. হুম, আমরা তখন কলেজে কিন্তু উনি সিরিয়াসলি বলেছিলেন কথাটা, যে ইউ ক্যান কাম এন্ড গিভ আ অডিশন। এই জন্য বলি যে জীবনের যে মানে চান্সেস গুলো আসে না, সেগুলো আমরা মিস করে যাই। বয়স কম তখন, অত বুদ্ধি নেই, যে এটা একটা অপরচুনিটি, এটা একটা কাজ ধরতে পারি আমি। আমি চলে গেলাম ব্যাক টু কলেজ, পরীক্ষা টরীক্ষা দিয়ে তারপর তো মা বললো যাও গিয়ে একটু কিছু করো। আমার তখন আকাশবাণীতে যাওয়া উচিত ছিল, সত্যি কথা। তো আমি এই অ্যাডভার্টাইজিং ফার্মে কাজ করতে শুরু করলাম, কিন্তু আমি মাকে বললাম যে মা, আই ওয়ান্ট টু জয়েন দ্য ট্রাভেল ইন্ডাস্ট্রি লাইক ইউ, আই ওয়ান্ট টু বি ইন দ্য, আর আজ পর্যন্ত আমার সেটা। তো মা বললো তুমি তো অপেক্ষা করো, যখন আমি শুনবো যে কোথাও একটা ওরা হায়ার করছে তখন তোমাকে আমি জানাবো। তো তখন আমি জেটেরই একটা চলছিল, মানে হায়ারিং এর টাইম, আমি গিয়ে ইন্টারভিউ দিয়ে পেয়ে গিয়েছিলাম। হুম, পেয়ে গিয়েছিলাম, কিন্তু কিচ্ছু তো জানি না কাজের বিষয়ে, করে বুকিং। আর ওটা একদম, আপনারা দেখেছেন যখন এয়ারপোর্ট টেয়ারপোর্টে যান সবকিছু কম্পিউটারে করে, অ্যান্ড ওগুলোর জন্য একটা ল্যাঙ্গুয়েজই ডিফারেন্ট, মানে কোনো এয়ারলাইন বলে কোনো লাভ নেই এগুলো আপনাদের, কিন্তু তবুও বলছি, আহ, কোনো এয়ারলাইন হয়তো গ্যালিলিও বলে একটা একটা সফটওয়্যার ইউজ করছে, আর একটা এয়ারলাইন হয়তো অ্যামাডিয়াস বলে একটা, প্রত্যেকটা শিখতে হতো আমাদেরকে। সেভার বলে একটা আছে, মানে কটা মাথায় রাখবো। আর ওখানে অনেকগুলো ছিল, মানে কাউন্টার, তো ওরা রোটেট করতো আমাদেরকে, কোনো একটা কাউন্টারে বসিয়ে রাখতো না। এনিওয়ে, এটার থেকে যেটা মজা যেটা হলো যে এখন তো আমি এয়ারলাইনে চাকরি করছি। আর আমার মার যে আমার বিয়ে দেবার খুব একটা, আমার দিদি খুব অল্প বয়সে বিয়ে করে ফেলেছেন, কিন্তু মা বোধহয় আমাকে একটু বেশি দিন রাখতে চেয়েছিলেন বাড়িতে। ভালো কাউকে পেলে দেবো, যাকে তাকে ফ্যামিলির মধ্যে থেকে অনেক, মানে ডিস্টেন্ট কাজিন টাজিনস এর মধ্যে থেকে একটু সম্বন্ধ টম্বন্ধ আসতে শুরু করেছিল। মা বলেছে না, আমি ফ্যামিলির মধ্যে দেবোই না, আর সে যতই দূর হোক। আর আমার মেয়ে যখন রেডি হবে, so she gave me enough time, to work, which I thank her.
because I got a lot of experience with that. তো আমি যখন জয়েন করলাম ওখানে ১-১.৫ বছর কাজ করলাম। আমরা তো টিকিট পাই। টিকিট পেয়ে আমরা বাইরে যেতে পারি। So this is really about my first trip on my own to a foreign country. তার আগে মা অলরেডি ট্রায়াল রান নিয়ে নিয়েছে খড়গপুর যেখানে আমার দিদি থাকতো। নিজে যাওয়া আসার স্টেশন থেকে ট্রেনে ওঠা এগুলো মাই ট্রায়াল রান করে দিয়ে দিয়েছে। মার কাজ করে যাচ্ছিল। তখন দেখছে যে আমি হ্যান্ডেল করতে পারছি। তখন আমি মাকে বললাম যে, "মা আমি I want to go to London." হুম? আমার দাদা থাকে কিন্তু উনি থাকেন কার্ডিফে। এখন লন্ডন আর কার্ডিফ যে দুটো আলাদা জায়গা আমার কোনো আইডিয়াই ছিল না। মানে জিওগ্রাফিতে তো আমরা ব্রিটিশ হিস্ট্রি পড়েছি। কিন্তু আমরা মোর অ্যাবাউট ব্রিটিশ হিস্ট্রি ইন ইন্ডিয়া পড়েছি। জিওগ্রাফি বলছি হিস্ট্রিতে। আর জিওগ্রাফিতে কটা ভাগে ইউকে আছে আমি অত খেয়াল করিনি। আমি জানি যে ওরা ইংল্যান্ডে আছে। আমি বললাম, "মা আমি যাই?" বললো, "যাও দাদাকে জিজ্ঞেস করো।" তখন দাদাকে ফোন করলাম, বললো, "চলে আয়। টিকিট পাচ্ছিস যখন চলে আয়।" বাট আমাদের কি টিকিট থাকতো যে সাবজেক্ট টু লোড মানে আমাদের কনফার্ম টিকিট থাকতো না। আমাদের গিয়ে অপেক্ষা করতে হতো যদি সিট থাকে তাহলে আমাদের দিত। নাহলে ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য নেক্সট ফ্লাইট। আমি এখান থেকে বম্বে পর্যন্ত চলে গিয়েছিলাম। And by then my mother had enough, I don't know, she's a mother. আমরা তো বাচ্চাকে এখান থেকে ওখানে ছাড়তে চাই না। হ্যাঁ? আর but she had enough confidence in me. And এটা আমি কেন বলছি যে আজকে যে কনফিডেন্সটা আমার মধ্যে আছে, these are all because of these little experiences that I was exposed to in a very safe way. It was not যে মেয়েকে মা কিন্তু ফলো করতো। কারণ she was quite a big shot in the travel line. অনেকে ওনাকে চিনতেন। তো মা কিন্তু ফলো করতো আমাকে। যে আমি কোথায় কখন ফ্লাইটটা টেক অফ করেছে, কখন পৌঁছেছি, এখন কোন ফ্লাইটে হতে পারি সবকিছু। সো এয়ারলাইন গুলোকে ফোন করলেই তো জানা যেত। তখন তো আর ইন্টারন্যাশনাল কলস করছে না। তো আমি উম লন্ডন যাবো বলে বেরিয়ে গেছি এখান থেকে। ইংল্যান্ড যাবো বলে। লন্ডনে ফ্লাইটটা ল্যান্ড করবে। তারপরে আমাকে কার্ডিফ বলে একটা জায়গায় যেতে হবে। আমার কোনো আন্দাজ নেই। আমি ভেবেছি ওখানে পৌঁছে আমি দাদাকে ফোন করলাম যে, "আমি আসছি" বলে, "ঠিক আছে তুই এলে আমাকে একটা ফোন করিস।" আমি ভাবলাম যে দাদা হয়তো এয়ারপোর্টে আসবে। দাদা যে এয়ারপোর্ট থেকে ৪ ঘন্টা দূরে কি ৫ ঘন্টা দূরে সেটা তো আমি জানি না। It is another place in England. It is not in London. আমি তো ভেবেছি লন্ডনে নেমে বোধহয় ১৫ মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাবো। তো আমি গালফেয়ারে গেলাম। গালফেয়ারে যখন উঠলাম, গালফ কান্ট্রিজ তো কোনোদিন দেখিনি আমি। বেশ কালচার শক একদম। পরে তো ওখানে গিয়ে থাকলাম। But when I first went on a flight, it was a culture shock to me. যে র ধর ধর আ যে ধরনের লোকজন উঠলো। মানে লিটারালি মহিলারা মানে এইটুকু দেখা যাচ্ছে। এইটুকু। ওমান-টোমান থেকে এসছে সব গ্রাস আ মানে কিরকম যেন বন্দী ওরা। ওদের মুখ কাভার, ওদের শুধু চোখটা দেখা যায়। ওদের বাকি সব কাভার্ড। আবার কিছু ওয়াইফস গুলো দেখছি সারা ফ্লাইটে হাসব্যান্ডদের চেয়ারের পেছন দাঁড়িয়ে আছে। আর আমি তাকিয়েছি এই ভদ্রলোক কি বউকে বসতে দেবে না? ইট ওয়াজ রিয়ালি ডিফারেন্ট দোজ ডেজ। এখন তো ওদের মেয়েরা অনেক স্মার্ট হয়ে গেছে। তো ওই ফ্লাইটে যে আমি উঠেছিলাম, I had met the Middle Eastern people for the first time and I can tell you I didn't like it. হ্যাঁ?
তার উপর আমার পাশে বসে আছেন একজন পাকিস্তানি, তার এত লম্বা দাড়ি, সে এরকম করে ঘুমাচ্ছে, শুধু এখান থেকে নাক পড়ছে, আর আমি তার এইদিকে। তার বউ যে ওইদিকে বসে আছে, ওনার ওই দিকটায় জানলার দিকে। আমি জানি না উনি কি মনে করেছেন আমাকে। আমি ওদের বাচ্চার বয়সী তখন। উনি শুধু বারে বারে এরকম করে আমাকে দেখছে। আমার ইচ্ছা করছিল সিটটাকে চেঞ্জ করতে। এদিকে তোমার বরের নাল পুরো পড়ে যাচ্ছে আমার মানে সিটের উপরে, আর তুমি আমাকে সন্দেহ চোখে ওদিক থেকে দেখছো। তো এনিওয়ে এইসব করতে করতে গিয়ে আমরা লন্ডনে পৌঁছালাম। লন্ডনে নেবে তো লস্ট, লস্ট, লস্ট in what I would consider paradise then, because it is my first trip. বাস আমি তো 47 এ বাসে উঠে সারা জীবন ঘুরেছি। মানে সেই সব বাস দেখছি, মানে হাই এন্ড বাসেস দেখছি, এই নাম ওই নাম, কোনো নামই বুঝতে পারছি না। আমি কার্ডিফ কার্ডিফ করছি যে কোন বাসটা। এখন আমি ওখানে গিয়ে দাদাকে যে ফোন করবো যে আমি পৌঁছে গেছি, আমি ফোন কি করে ইউজ করতে হবে আমি জানি না। সে কয়েন ফেলে ই করে ওই করে, তখন একটা মেয়ে আমাকে হেল্প করলো। আমি দাদার সঙ্গে কথা বললাম, দাদা বললো যে তুমি একটা কাজ করো, ওখানে একটা স্টেশন আছে, ওখানে যাও, এখনো দুটো তিনটে বাস ছাড়বে, তুমি যে কোনো একটা বাসে তুমি উঠে পড়ো, উঠে তুমি আমাকে তুমি গিয়ে দেখো কোন বাসটা এখন ছাড়ছে, তারপর তুমি, আমি তোমার জন্য এদিকে, I can't remember how I conveyed the message to him though. Because I think he told me to get on to a bus that reaches there at midnight. তখনও 15-20 মিনিট বাকি ছিল। তো আমি তক্ষুনি, আর বিশাল সুটকেস নিয়ে গেছি তো, বাঙালি তো, বিশাল ঠান্ডার দেশে যাচ্ছি তো। এখন তো ইউরোপে একদম মানে গরমে ওরা মরে যাচ্ছে। তো সেই বাস নিয়ে আমারই কপাল, ইট ওয়াজ দ্য লাস্ট বাস লিভিং। মানে কপাল মানে ভালো কপাল, ইট ওয়াজ দ্য লাস্ট বাস লিভিং। তো আমাকে দেখে আবার গেট খুললো, খুলে বলে ইয়েস, আই সেড আই ওয়ান্ট টু গো টু কার্ডিফ। বলে ইয়েস দিস ইজ দ্য বাস বাট উই আর রান আপ। তখন বলে কুইকলি গো এন্ড বাই আ টিকেট এন্ড জাম্প অন। সো আমি টিকিটটা কিনে বাসে উঠলাম, একটা কি খুলে গেল, আমার লাগেজটা ঢুকিয়ে দিল, আমার বন্ধ করলো, বন্ধ ভিতরে বসিয়ে দিল। এখন আমার কোনো আন্দাজ নেই যে এটা হলো হাওড়া স্টেশনে নেবে শান্তিনিকেতনে ড্রাইভ করা। যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, কত স্টেশন এলো, লোকজন নেমে যাচ্ছে, আর অন্ধকার হয়ে গেছে, কাল রাত হয়ে গেছে, অনেক 12টা বাজতে চললো, দুটো তিনটে লোক। আর আমার দাদা বলেছিল যে যেখানে স্টেশনটা আছে সেখানে আমরা থাকবো, আমার দুই ভাইপো গিয়ে আমাকে তুলে নেবে। সো আমি তখন মায়ের কথা ভাবছি যে কেন যে বলেছিলাম আসবো এখানে, কিন্তু কিছুই বুঝতে পারছি না। মানে উম, একটা ফোন কি করে করে আমি জানি না, এদের বাস রুট গুলো আমি বুঝতে পারছি না। উঠেছি যে বাস বলছে কার্ডিফে, এখন কোনো মতে কার্ডিফে গিয়ে পৌঁছাতে পারলে বাঁচি। সেই 4-4.5 ঘন্টা পর গিয়ে কার্ডিফে পৌঁছালাম। তখন মাত্র আমি, দ্যাট ওয়াজ দ্য লাস্ট স্টপ, মাত্র আমি, আর আমি বোধহয় একটু ঝিমিয়ে পড়েছিলাম। তা একটা লোক আমাকে ঠেলে বললো উই আর হোম। তো আমি তখন উঠে আমার ব্যাগটা নিয়ে নিয়ে নামলাম। একদম অন্ধকার, মানে ইট ইজ নট আ বাস স্টেশন, ইট ইজ আ সাইডওয়ে স্টেশন। হ্যাঁ, আমি নেমে দেখছি অন্ধকার, চারিদিকে গাছ। আর the conductor was a lady. So she said, "You got anybody coming?" So I said, "I believe so and I hope so." তো বাস তো তখন ওখানে ছিল। আমি দেখছি এদিক ওদিক, তারপর তখন হঠাৎ দেখি দূর থেকে আমার দুই ভাইপো দৌড়ে দৌড়ে আসছে। ওরা গাড়িটাকে ওইদিকে রেখেছিল যেই বাসটা, যে আমাকে দেখেছে নামতে, ওরা দুজনে দৌড়ে দৌড়ে, বাবা আমার তো মানে বাবা, মানে বাট এইভাবেই আমরা শিখি, দৌড়ে দৌড়ে আসছে, এসে আমার সুটকেস নিল, সব নিল। বাট
আমি বাড়ি গেলাম, দাদা দাদা বৌদি সবাই ছিল, আমার মাইমাও ছিলেন ওখানে। আর অনেক রাত হয়ে গেছিল, তখন দাদা বললো তুমি আজকে খেয়ে দে, তুমি শুয়ে পড়ো, তুমিও নিশ্চয়ই টায়ার্ড। আর আমি যে ঘুম, মানে খেয়ে যে শুয়েছি, আমি জামা কাপড় চেঞ্জ করার মতো না আমার ক্ষমতা ছিল। আমি জাস্ট বাক্সটার ওখানে রেখে যা বিছানা বানিয়ে দিয়েছিল সেটার উপর শুলাম। আই ওয়াজ আউট। আর একটা জিনিস, টাইম ডিফারেন্স হয় না, বিকজ দে আর 8 hours, I think they're 8 hours ahead of, I think, whatever, ahead of us, something like that, or 6 hours ahead of us. Oh, I have, মানে jet lag, sleep, all that. Anyway, পরের দিন আমি উঠলাম, আবার আমার দাদার ইন্ডিয়া চলে আসা। তো দাদা বললো শোনো, আমি ভাবছিলাম তোমায় লন্ডন নিয়ে যাবো, কারণ আমাকে তো এয়ারপোর্টে নামাতে নিয়ে যাবে, তুমি একটু দেখতে পারতে, কিন্তু এমন বৃষ্টি, এমন বৃষ্টি, কিচ্ছু নেবে, কিছু করার উপায় নেই। তো সরি, আমি ফ্যানটাই অফ করতে ভুলে গেছি। আই হোপ ইটস ক্লিয়ার। আমি বললাম না ঠিক আছে, আমি মাইমার সঙ্গে বাড়িতে থাকি। আর আমার মাইমার সঙ্গে আমার খুব জমে গিয়েছিল। আমাকে বলছে তুই এসছিস, ভালো হয়েছে, আমি বড্ড একলা এখানে, জানো তো সবাই বেরিয়ে যায়। এটা কিন্তু খুব কমন, মানে ছেলেপিলেরা বাইরে চলে গেলে মা বাবাদের নিয়ে যায়, কিন্তু মা বাবারা চলে আসতে চায়, কারণ আফটার সাম টাইম ওদের ওখানে কিছু করার নেই। ওরা শুধু বসে দেখছে যে এ ঢুকছে, ও বেরোচ্ছে, সে ঢুকছে, সে বেরোচ্ছে। কিংবা কারোর বাচ্চা হলে তাকে, তখন তাদের ঠাকুমা কি দিদিমা যাবে দেখাশোনা করতে। হ্যাঁ, তো বললো তুমি এসছো, ভালো হয়েছে, আমার গল্প করার। তো আমি আমার মায়ের সঙ্গে খুব গল্প করতাম ওখানে। তারপর আমার কার্ডিফের দিনগুলো, কাসলস টাসলস দেখলাম, খুব সুন্দর, খুবই সুন্দর। একদিন আমার বৌদি আমাকে বললো তুমি একটু ঘুরে দেখবে, আমি তো ঘুরতে পারবো না, আম, কিন্তু আমি তোমাকে একটা জায়গায় নামিয়ে দেবো, তোমাকে দেখিয়ে দেবো বাস নাম্বার কত, তুমি ওই বাসে উঠে বলবে এখানে নামবে, আমাদের বাড়ির কাছে। বিশ্বাস করুন, আমি যতক্ষণে গাড়ি থেকে নেবে একটু হেঁটেছি, আমি সব ভুলে গেছি। আমার যখন হয়ে গেছে, আমি যখন বুঝতে পেরেছি যে আমি মনে রাখতে, আমি গেলাম বাসের ওখানে। আমার বোকামি যে আমার জিজ্ঞেস করা উচিত ছিল যে ওই রাস্তায় কোন বাসটা যাবে। আমি হাঁটতে শুরু করলাম, কার বাগানের মধ্যে দিয়ে, কার ব্যাকইয়ার্ডের মধ্যে দিয়ে, কার দেয়াল টপকে যে আমি গেছি আমি জানি না, কিন্তু আমার মনে পড়ছিল আরে এটা তুমি দেখেছিলাম, ওটা তুমি দেখেছিলাম। এই করতে 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 আমি দাদা বাড়ি গিয়ে পৌঁছেছি। কিন্তু ভগবান না থাকলে এগুলো হয় না। পয়সা যে নেই তা না, কিন্তু আমার কনফিডেন্স ছিল যে আমি কোন বাসে উঠলে যে কোথায় চলে যাব, আবার সেই দাদাকে ফোন করতে হবে, বিরক্ত করতে হবে। আর এভরিবডি হ্যাজ এ ভেরি টাফ লাইফ, ইউনো। তো আমি সে হাঁটতে শুরু করলাম, a walk that I'll never forget। যে সে হেঁটে 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 আমি বলছি হ্যাঁ এগুলি, মনে করুন ওদের সব বিল্ডিং গুলো দেখতেও কিন্তু এক বিকজ অফ হিটিং সিস্টেম, মানে গায়ে গায়ে লাগানো সবারই হিটিং সিস্টেমের জন্য। তো এই পোস্টারটা দেখেছিলাম, এই হোর্ডিংটা দেখেছিলাম, এই রাউন্ড অ্যাবাউটটা দেখেছিলাম, এই করতে করতে বাগানের মধ্যে দিয়ে, এর মধ্যে দিয়ে, তার মধ্যে দিয়ে গিয়ে গিয়ে তারপর আমি এক জায়গায় কি একটা হসপিটাল ছিল ওখানে। আমি ওয়ার ইজ দিস হসপিটাল বলে দেয়, তখন আমি বুঝতে পারলাম যে আমি বাড়ি পৌঁছে গেছি। আমি আর লজ্জায় কাউকে কিছু বলতে পারিনি তখন, যে আমি এতটা হেঁটেছি সেদিন। বাট আই গট দ্য ক্লাইমেট, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ঠান্ডা, কারণ এখন তো অনেকটা চেঞ্জ করে গেছে শুনছি আমি অনেক বছর যাইনি ওখানে। আমি লাস্ট একটা বোধহয় ট্রেনিং এ গিয়েছিলাম, কিংবা একবার দুবার ওখান থেকে ট্রানজিট করেছিলাম, কিন্তু গিয়ে থাকিনি। এই যে হেঁটে যাওয়াটা, রাস্তায় ওখানে কি রকমের ফুল হয়, কি রকমের ঘাস হয়, কি রকমের গাছের ফুল হয়, কি রকমের পাখি দেখা যায়,
এগুলো আমি গাড়িতে বসে গেলে তো ঠিক বুঝতে পারতাম না। তো সেগুলো আমি করে আমি তারপর একদিন বৌদি বললেন যে আমরা অক্সফোর্ড যাচ্ছি। তো তুমি চলো ড্রাইভার। ওরা ওদের ফুড বিজনেস ছিল। ওরা কিছু ফুড মাইক্রোওয়েভেবল ফুড অক্সফোর্ডে ডেলিভার করতে যাচ্ছিল। তো আমি গেলাম, দেখলাম কিন্তু অন্ধকারের মধ্যে খুব একটা দেখতে পাইনি। পরে যখন আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম আমি, একটা ট্রিপ আমি করেছিলাম পরে, এখন মনে পড়ছে। আমাকে লন্ডনে নিয়ে গিয়েছিলাম। আমি ওকে অক্সফোর্ডে নিয়ে গেছি। আর আমি খুব ইয়ে করে বলেছি যে আমার খুব আশা যে একদিন তুমি এখানে এসে পড়বে। ও বললো তুমি মানে সেই ইয়েটা তুমি করোও না। এই ভুতুড়ে জায়গাতে আমি এসে পড়বো না। এসব ভুতুড়ে দেখতে সব বিল্ডিং গুলো। হুম। I said না, না ওরকম না। এই জায়গাটার ক্লাইমেট এরকম, তাই জন্য এইসব গাছগুলো হয়। বললো বাবা আমি এখানে এসে পড়বো না। আমি অন্য জায়গায় যাবো। ঠিক আছে। তো তারপরে সেখান থেকে আমি বেশ মজা-টজা করে দাদার সঙ্গে ঘুরে-টুরে দাদা একদিন আমাকে নিয়ে ঘুরলেন। আমি ওদের কাছে ৩-৪ দিন ছিলাম। তারপর আমি লন্ডন যাচ্ছিলাম ফেরত। লন্ডনে আরেকজন রিলেটিভ এর কাছে ছিলাম। তো তার সঙ্গে কথা হলো-টলো। দাদা আমাকে এক্সাক্টলি মানে হাফ দ্যা অ্যামাউন্ট, আমি 18 পাউন্ডস দিয়ে টিকিট কেটেছিলাম। টু গো টু কার্ডিফ। ৬ পাউন্ডের টিকিট কাটলো দাদা। আমি বললাম, "তুমি কোথা থেকে এই।" বলল, "না, it depends on the hour and all that." তো একটা ভোরবেলার টিকিট আমাকে কেটে দিল। দাদা আমাকে বাসে উঠিয়ে দিল। সেটা এসে একটা স্টেশনে থামলো which is called প্যাডিংটন স্টেশন। বিশ্বাস করুন আমি আর যেরকম এখানে আপনার শিয়ালদা স্টেশন আছে, আপনার নিউ আলিপুর স্টেশন আছে, আপনার হাওড়া স্টেশন আছে, আরো কত স্টেশন আছে। হুম? সব একটার সঙ্গে মানে, কিন্তু আমার মাথায় ওই প্যাডিংটন স্টেশনটাই ছিল। আমি দুনিয়ায় যেখানে থাকতাম লন্ডনে, আমি ওই প্যাডিংটন স্টেশন থেকেই ট্রেনটা নিতাম। যার কাছে ছিলাম তার বাড়ি যাওয়ার জন্য। আর ভদ্রমহিলা এত সুইট, ওর রিলেটিভ একজন আমার, ওর বাবা, আমার জামাইবাবুর ভাই, দাদা ছিলেন। ও রোজ সকালে উঠে, "আজকে তুমি কি করবে?" কারণ ওদের তো কাজে যেতে হবে। তার মানে আমি অক্সফোর্ড স্ট্রিটটা গিয়ে দেখবো, কি আমি হাইড পার্কটা গিয়ে দেখবো, কিংবা আমি বাকিংহাম প্যালেস গিয়ে দেখবো। হ্যাঁ? তো ও সকাল উঠে আমার জন্যে বাস স্টেশনের টিকিট গুলো পাওয়া যেত নিউজ পেপার স্ট্যান্ডে। আর আপনি বিশ্বাস করুন, ঠিক আছে আমার টিকিটটা না হয় ফ্রি থাকতো। কিন্তু আজকেও যদি আমার টিকিট ফ্রি থাকে, আমি ১০০ পাউন্ডে কিন্তু আমি লন্ডন ঘুরতে পারবো না। ১০০ পাউন্ডে। এইসব ঘোরা, শপিং সবকিছু করে এসেছি। টিকিট দিতে হয়নি, কিন্তু মা আমাকে নিয়ে যেত একটা এক্সচেঞ্জে। নয় when I went to US $100 পেতাম। মা $100 দিত। কারণ সবসময় তো রিলেটিভস এর কাছে ছিলাম। কিন্তু শপিং এর জন্য $100, কিংবা তুমি নিজে যদি বাসে ওঠো আর 100 পাউন্ডস। 100 পাউন্ডস ও না বোধহয় 80 পাউন্ডস। হুম। ওই পকেটে নিয়ে আমি বেরোতাম। তো ওখানে টিকিট কেনা হতো বাস স্ট্যান্ড থেকে, নিউজ পেপার স্ট্যান্ড থেকে। তারপর সে ডাবল ডেকার, টিপিক্যাল লন্ডনের ডাবল ডেকার বাস। আমি বেরোলাম একলা। এবার আমার ১ম অভিজ্ঞতা শুনুন। আমি গেছি বাস স্ট্যান্ডে। জীবনে এরকম আমি বাসের রুট দেখিনি। একদিকে দেখছি সূর্য, একদিকে দেখছি চাঁদ। আমার দাদা আমাকে একটা কথা বলে দিয়েছিল, "ভাই তো, তুমি সাদা চামড়ার সঙ্গে কথা বলবে না। ওরা ভীষণ বদমাইশ হয়। দূরে থাকবে।" আচ্ছা বলুন তাহলে আমি এখন কাকে জিজ্ঞেস করব? অনেক রকমের লোকজন তো আছে, চিনতে বুঝতে পারবে যে এই মেয়েটা কিছুই জানে না, একে নিয়ে যদি কিছু করে। আমি তাকিয়ে আছি, যে চাঁদ আর সূর্য। এটা যে কনসেপ্টটা যে ডে বাস আর নাইট বাস, সেটা আমার মাথায় আসছে না। কারণ
আমরা তো কলকাতায় অন্যরকম। আমি তাকিয়েই আছি ওটার দিকে। তারপর একটা লোক, he was also traveling, he was a visitor. He came and understood যে আমার কিছু একটা প্রবলেম হচ্ছে। বলল, where do you want to go? I said, হাইড পার্কে যেতে চাই। আমি ভেবেছিলাম হাইড পার্কটা বিশাল একটা জিনিস, লন্ডন গেলেই হাইড পার্ক থাকে। তখন ও বললো, this is how you read the charts here. This means day bus, sunlight means day bus, moon means night bus. তখন আমি শিখলাম এবং হাইড পার্ক কি করে যেতে হয় সেখান থেকে আমি পড়ে দেখলাম, এই বাসে উঠতে হবে, এই বাসটা এখানে 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 থামবে, হাইড পার্কে কেনা হবে। তার জন্য একটা টিকিট কিনলাম। কিনে গিয়ে একটা আমাদের কলকাতার গড়ের মাঠ তার থেকে সুন্দর, চারিদিকে সবুজ বিশাল একটা মাঠ। তা আমি বললাম, এই দেখবার জন্য আমি এসেছি এত দূর, এটা গড়ের মাঠ। ঠিক আছে, আরেকদিন গেলাম, গিয়ে ঘুরে টুরে তারপর সেখান থেকে অক্সফোর্ড স্ট্রিটটা দেখলাম। অক্সফোর্ড স্ট্রিট ইজ ভেরি নাইস। এখন আমি জানি না কিরকম, মানে তখন দুনিয়াটাই অন্যরকম ছিল। মানে ওই দেশের লোকেদেরকেই দেখা যেত বেশি। এখন আপনি যে দেশেই যান না কেন, এত মিক্সচার না, এত মিক্সচার। and I'm also part of that. Okay, যে যে কোনো দেশে গেলে মনে হয় ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি, নেপাল, শ্রীলঙ্কান, আফগান, সবাই সবাই আসল লোকগুলো দেশের কোথায় গেল? এখন সত্যি এটা মনে হয়, আমি নিজে বলছি এটা। প্রত্যেক একটা সেন্ট্রাল পার্কের একটা একটা মানে রাস্তা দিয়ে যাচ্ছি, আমার খুব ভয় করতো। আমার মেয়ের খুব সাহস। মা অন্ধকার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পার্ক থেকে বেরো, কে যে এসে মাগিং করে ফেলবে। তো দেখছি একটা লোক ওখানে, ওই চীনাবাদাম দিয়ে, মানে মনে হবে আপনার পাড়ার যে রাস্তায় দাঁড়িয়ে, কোন এমনি একটা খাকি প্যান্ট আর এটা সাদা শার্ট, আমাদের ভাষায় কথা বলছে। তার মানে আমি কত বছর আছি? বললাম, অনেক বছর আছি আমি এখানে, এই চিনেবাদাম ছোলা টোলা সব বিক্রি করি। তো দুনিয়াটা খুব পাল্টে গেছে এখন, আর তখন আমরা এসব দেখি। দ্যাট টাইম লন্ডন ওয়াজ লন্ডন, লন্ডন ক্যাবস ওয়ার টিপিক্যাল। তারপর পয়সা তো নেই, কিন্তু যেগুলো দেখার মতন সেগুলো ঢুকে ঢুকে একবার দেখে এসেছি। হ্যারোডসে কেনার মতন তো পয়সা নেই, কিন্তু হ্যারোডসে কি পাওয়া যায় সেটা দেখে এসেছি। দেখার ইচ্ছা ছিল একটা জিনিস, ম্যাডাম টুসডস। ম্যাডাম টুসডস হলো ওয়্যাক্স মিউজিয়াম, সেখানে এখন বোধহয় অমিতাভ বচ্চনেরও ওয়্যাক্স ওয়্যাক্স ফিগার আছে। তো সেখানে একটা খুব মজার ব্যাপার হয়েছিল যে আমরা ঢুকে দেখছি কত ফিগার্স, মানে কত লোকের, মানে কি বলবো, যারা পলিটিক্যাল ফিগার্স, থিয়েট্রিক্যাল ফিগার্স, ওয়্যাক্সে বানানো, বোঝাই যায় না যে ওরা ওয়্যাক্সের। এত সুন্দর, মানে চোখের মণিটা পর্যন্ত ওরকম। তো আম, তারপর মানে অল কাইন্ডস অফ পিপল, obviously the royal family is there, the whole royal family is there, সবার ওয়্যাক্স ফিগার আছে ওখানে। তো নিচে ছিল হাউস অফ হরার্স। আমাকে তো জানেন আমার একটু মানে, তো নিচে সে হাউস অফ হরার্স আমি ঢুকেছি। ঢুকে হ্যাঁ কয়েকটা, মানে আমাদেরকে একটা জায়গা দিয়ে যেতে হয়েছিল, সেখানে যে একজন লুকিয়ে আছে আমি তো জানি না, ঠাং করে উঠেছে আমার উপরে। হ্যাঁ, তোরা হাসছে। এনিওয়ে, এই মজা করতে করতে একটা জায়গায় এলাম যেখানে লাইন করে ফিগার্স দাঁড়িয়ে আছে, তাই ফিল্ম স্টার্স, এই স্টার্স, ও মানে আমেরিকান ফিল্ম স্টার সবাই। তো আমরা না গিয়ে এরকম করে তাকিয়ে থাকতাম, আমি তো এরকম করে, এ সত্যি মানে এটা
মোম দিয়ে বানানো, তারপর ওকে ছেড়ে গেলাম পাশেরটাতে, ওটাকেও দেখছি একদম মানুষের মতন দেখতে, হুবাহু। করতে আই ডিড নট রিয়েলাইজ যে আমার আশেপাশে কয়েকটা লোক জড়ো হয়ে গেছে, এটা মজা দেখার জন্য। একটা লোক বেশ কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, এরকম করে সাইড করে, মানে দাঁড়িয়ে আছে। হুম, না সরি, ও সোজা কোমরে হাত দিয়ে সোজা তাকিয়ে আছে। আমিও গেছি তার কাছে এরকম করে, হঠাৎ অবভিয়াসলি সে ধাঁই করে মুখ ঘুরিয়ে আমার দিকে তাকালো, আমি তো লাফ মেরেছি ওখানে, আর সবাই হাসতে শুরু করেছে। হি ওয়াজ জাস্ট প্রিটেন্ডিং স্ট্যান্ডিং, মানে বোঝা যায় না যে কে কি। এই মেমোরিজ গুলো আমার আছে, মানে আমার অনেকগুলো ট্রাভেলস হয়েছে, কিন্তু এই 23 বছরে, যেটা না 22 না 23 বছরে মা যে আমাকে পাঠিয়েছিল, হ্যাঁ, আর রাস্তাগুলো চিনে গিয়েছিলাম, বাকিংহাম প্যালেসে গিয়ে দেখছি, তারপর ফিশ এন্ড চিপস খেলাম, তারপর আর আমার যত শপিং হলো, কিন্তু বিশ্বাস করুন এই $100 দিয়ে প্রত্যেক জনের জন্য আমি কিছু না কিছু ফেরত এনেছি, কিছু না কিছু। তখন এত ইনফ্লেশন ছিল না। বুথস বলে একটা দোকান ছিল, বিউটিফুল সোপস এন্ড ক্রিমস, পারফিউমস কিংবা বাথ সল্টস, যা পেয়েছি করে বাক্সটাকে একদম টাইট করে ইয়ে করে একদিন আমি বললাম যে আজকে আমি যাবো রাত্রিবেলা, কারণ আমাদের তো সাবজেক্ট ছিল, আমাদের কোনো বুকিং করতে হবে না। আমি বললাম আমি এয়ারপোর্টে চলে যাবো, আর ওকে সকালেই বলেছিলাম। তো আমি ফেরত এসে আমি রেডি হয়ে রয়েছি, আমি জিনিসগুলোকে ঢুকিয়ে দিয়ে আমি এয়ারপোর্টে চলে যাব, ওখান থেকে আমি চেষ্টা করতে শুরু করবো, কারণ এখন আজকেও পেতে পারি, কালকেও পেতে পারি, আমার ভিসা যতদিন আছে। আর মানে ভিসা তো লাগতোই তখন ঢুকতে, এখন তো আবার অনেক রকমের ইয়ে, কিন্তু ভিসা যতদিন আছে তখন তখন ইউকে থেকে ট্রানজিট করে অন্য কোথাও জায়গায় যেতে গেলেও ভিসা লাগে। তাছাড়া আমার ভিসা 3-4 দিন আছে, আমি এবার ট্রাই করতে শুরু করে দিই। ওটা 1 মাসের ভিসা পেয়েছিলাম, কি হোয়াট আই ডোন্ট রিমেম্বার। 6 মাসের দিলেও তো আমি 6 মাস থাকবো না, আমি গিয়েছিলাম 10-12 দিনের জন্য। তো সেই সব নিয়ে আমার কাজিন আমার সঙ্গে দৌড়ালো, তো গিয়ে গালফের কাউন্টারে দাঁড়ালাম, লাকিলি একটা ফ্লাইট পেয়ে গেলাম আমি। ওটাতে আমি এসেছিলাম গালফে, তো বাহরেইনে আবার সেই উল্টো মিডল ইস্টার্ন লোকেরা। আর আমার ওখানে ফ্লাইট আমাকে নামিয়ে নিয়েছিল, বলে ফ্লাইট ইজ ফুল টু বম্বে, you have to wait for the next flight. But meanwhile, if you want, you can go and see the city. আপনি বিশ্বাস করতে পারেন, মানে এখন বাহরেইন যেতে গেলে ইউ নিড আ ভিসা। তখন আমাকে বলছে if you, কোনো ভিসা নেই, কিছু নেই আমার বাহরেইন। কত খোলা ছিল তখন দুনিয়া, এখন তো মানে এই টেরোরিজম আর এই ভয়েতে আর ওই ভয়েতে কত কাগজপত্র দিতে হয়, কত কিছু প্রুফ করতে হয় যে আমি জেনুইন, ইউনো। বাট তখনকার দিনে আমাকে বলছে যে তুমি যদি চাও, তোমার তো বেশ কয়েক ঘন্টা আছে, তোমার লাগেজ নেক্সট ফ্লাইটে উঠে যাবে, উম ওখানে সিট আছে, তুমি চাও তো গিয়ে তুমি বাহরেইন ঘুরে আসতে পারো। আমি আবার বোকার মতন জিজ্ঞেস করছি, কারণ আমি কোথায় একলা ঘুরবো বাহরেইন। আমি বললাম, আপনিও যাবেন?" বললো, "না, না, আমি যেতে পারবো না, আমার তো ডিউটি আছে। আমি তোমাকে বলছি তুমি যদি ঘুরে আসতে চাও।" আমি বললাম, "না, আমি কোথাও যাবো না। আমি এখানে এয়ারপোর্টেই বসে থাকবো। নেক্সট ফ্লাইটটা যখন আসবে আপনারা তুলে দেবেন।" আমি গিয়ে এয়ারপোর্টে ট্রানজিটে বসে রইলাম। নেক্সট ফ্লাইট এলো, বম্বে চলে এলাম। এই করে আমার ফার্স্ট ট্রিপটা হলো। It was the most memorable trip. And kudos to my mother that she had the trust in me, that আমি ঠিক আমার ঘুরে
মানে ফেরত আসতে পারবো। তো 23 বছরের মেয়েকে অনেকে ছাড়ে না। শহরেই ছাড়ে না। আর এখন যা দিনকাল হয়েছে, আমি তো আমার মেয়েকে ছাড়বো না। যদি এখানে থাকে। সঙ্গে যাবো কিংবা গাড়ি রেখে দেবো কিংবা কিছু। কিন্তু রাস্তায় তো ছাড়বো না। আর তখনকার দিনে একটা বিদেশ ঘুরে চলে আসতাম আমরা আনটাচড। তুমি যদি নিজেকে ঠিক রাখো, নাথিং উইল হ্যাপেন টু ইউ। পুরোটা একলা ঘুরেছি। একলা। আমার ওদের স্যান্ডউইচ গুলো ভীষণ ভালো লাগতো। তো আমি লাঞ্চের সময় একটা স্যান্ডউইচ কিনতাম। প্যাক অফ স্যান্ডউইচেস। ভীষণ দাম। বাট তখনকার দিনে চিপার ছিল। কিন্তু মনে রাখুন আমার কাছে তো মাত্র ৮০ না 100 পাউন্ড ছিল। তাই দিয়ে প্রত্যেকের জন্যে আমরা তো ফেরত এলে তো সবার জন্য কিছু নিয়েই আসবো। এরকম আমার অনেক গল্প আছে। আমানেরটা তো আরো সাংঘাতিক। সেটা আরেকদিন বলবো। কিন্তু মা কিভাবে আমাকে আস্তে আস্তে শিখিয়েছে নিজের পায়ে দাঁড়াতে, টু টেক কেয়ার অফ মাইসেলফ, টু বি কেয়ারফুল ইন দ্য ওয়ার্ল্ড। ছোটবেলায় যতখানি প্রোটেকশন দেবে দিয়েছে। কিন্তু একদিন বলল, যাও কাছে ওঠো, যাও চাকরি খোঁজো, যাও ই করো, ইন্টারভিউ দিতে শুরু করো। দিনকালও অন্যরকম ছিল। তো এই যে আজকে আমি শেষ করলাম। কালকে হয়তো ভুতুড়ে সেশন। কালকে কি শনিবার না কবে? এনিওয়েজ স্যাটারডে আমি করবো। কিন্তু আমার মানে এরকম আরেকটা ইনসিডেন্ট আছে যেটা আমি নিশ্চয়ই বলবো। কারণ এগুলো আমার have been the turning points of my life. আমার ২১ না ওই ২২-২৩ বছর যখন কলেজ পাশ করেছি তখন থেকেই আমি বিয়ে করে ট্রাভেল করিনি। আমি বিয়ের আগেই অনেক ট্রাভেল করে ফেলেছিলাম। কারণ আমি এয়ারলাইনে ছিলাম। But some of them have been turning points in my life. I've learned so much more by just going out and exploring. বাড়ির ঘুপচিতে বসে টিভি দেখে তো এক্সপ্লোর করা যায় না শুধু। আর আজকাল যেটা হয়ে গেছে যেটা আম আমরা সবকিছু হাতের কাছে ইন্টারনেটে পেয়ে যাচ্ছি। আমাদের তো আগে গিয়ে খুঁজতে হতো কিংবা মনে আছে বায়োলজি ক্লাসে ফ্রগ ডিসেকশন মানে আমি তো দেখে তো আমি কেঁপে গেছিলাম। ল্যাব কোট পরে গেছি দেখছি ফ্রগ কেটে রেখে দিয়েছে। না আমাদের লিটারালি করতে হতো এগুলো। নো নো 3D ইমেজ টু শো। দেখে দেখতে হবে। দেখে করতে হবে তোমাকে যেটা। ফুল ফুল ডাইসেকশন এগুলো তো আমরা সব করেছি। এখন তো দেখি সবই কম্পিউটারে সারা দুনিয়া ঘুরে আসছে লোকে। আমি ১ম যখন টিকিট বিশ্বাস করবেন রাউন্ড দ্য ওয়ার্ল্ড টিকেটস, রাউন্ড দ্য ওয়ার্ল্ড। It either started from Tokyo, Singapore, Tokyo, and went round the world and came back via Bombay, or it started from Bombay and went round the world and came back from Singapore. Depended which way you wanted to start the journey. আমি কততে বিক্রি করেছি জানেন ওই টিকিটগুলো? ২৪,০০০ টাকা। এখন ২৪,০০০ টাকা লাগছে আপনার উইদিন দ্য কান্ট্রি যেতে। ২৪,০০০ টাকায় সারা দুনিয়া ঘুরে আসতো। খুব এনশিয়েন্ট মনে হয়। কিন্তু এগুলো হয়েছে, এগুলো হয়েছে। কিন্তু হ্যাঁ, তখন মানুষের মাইনেও অন্যরকম ছিল। এনিওয়ে গুড নাইট আজকে টু অল অফ ইউ। অ্যান্ড আমার নেক্সট গল্পটা হবে একটু ভয়ঙ্কর আরেকটা ট্রাভেল স্টোরি। সেটা ছিল আমান, জর্ডান দিয়ে। আর আমি যখন পরে জর্ডানে গেলাম, অ্যাকচুয়ালি গিয়ে ঘুরলাম, আমার মনে হয় আমি কি বোকা ছিলাম এই জায়গাটাকে ভয় পেতে। কিন্তু আমি সেটা পরের বার বলবো। ওকে? গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।